দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। আজকের আলোচনার বিষয় রাজনৈতিক জোটে ভাঙন। দর্শক, আজকের বিষয়ে আপনার প্রশ্ন বা মতামত জানাতে এসএমএস করুন, এলি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং মতামত দিয়ে পাঠিয়ে দিন 16361 নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ শাহেদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমে রুমিন ফারহানা, আপনার কাছে জানতে চাবো, এই জোট ভাঙার আজকে যে আলোচনার বিষয়টা, জোট ভাঙছে কিন্তু 20 দলীয় জোটকে ভাঙার কথা বলা হচ্ছে। অনেকেই দোষ দিচ্ছেন, বিএনপি নেতারা দোষ দিচ্ছেন যে সরকারই এটার পিছনে মদদ যোগাচ্ছে। জোট কি শুধু দলের সংখ্যা ভারী করার জন্য, নাকি সত্যি সত্যি কোনো শক্তি বৃদ্ধি হয়? দেখুন, রাজনীতিতে জোট গড়া এবং জোট ভাঙা কোনোটাই কিন্তু নতুন বিষয় না। সাধারণত আমরা দেখি যে কোনো একটি লক্ষ্যকে সামনে রেখে কয়েকটি দল মিলে একটি জোট হয়। তাদের আদর্শ ভিন্ন, তাদের মত ভিন্ন, তাদের যার যার রাজনীতি তার এবং বাট একটা লক্ষ্যে তারা একমত হয় বলে কিন্তু জোটটি তৈরি হয়। সেটি নির্বাচনের লক্ষ্য হতে পারে, সেটি গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে, সেটি ভোটাধিকার হতে পারে, যে কোনো। তো এই যে গণতন্ত্র এবং নির্বাচনের যে লক্ষ্য সামনে রেখে বিএনপি রাজনীতি করছে এখন, সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এই 20 দলীয় জোটটি গঠন করা হয়েছে এবং প্রত্যেকটা জোটের যার যার রাজনীতি আলাদা। এখানে ভাঙা গড়া এটাও কিন্তু নতুন না। অতীতেও আমরা দেখেছি জোট হয়েছে, জোট ভেঙেছে। 88-র কথাই আপনি ধরেন, যেখানে 86-তে যখন একটি অলিখিত চুক্তি হয়েছিল যে কেউ এরশাদের অধীনে নির্বাচনে যাবে না, এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে এরশাদের অধীনে নির্বাচনে যাবে তিনি জাতীয় বেঈমান, অথচ পরের দিন আমরা দেখেছি আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে গেছে, অর্থাৎ জোটটি কিন্তু ভেঙে গেছে। আবার 96-তে দেখেন কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছিল, পরে সেই জোট ভেঙে গেছে। এমনকি এই যে এরশাদের সঙ্গে মহাজোট হয়েছিল, যে মহাজোট দীর্ঘ 5 বছর তারা একসাথে ক্ষমতায়ও ছিল, এবং যখন প্রয়োজন হয়েছে মহাজোট থেকে কিন্তু এরশাদ বেরিয়ে গিয়ে এখন গৃহপালিত একটা বিরোধী দল তৈরি করেছে। তো সুতরাং জোট তৈরি হয়, জোট ভাঙে, এতে আমার মনে হয় না যে মূল যে জোটটি থাকে সেটার কোনো পরিবর্তন হয়। আপনি ইসলামিক ঐক্য জোটের কথা বলছিলেন, যারা সম্প্রতি ঘোষণা দিয়েছে যে বিএনপির সঙ্গে বা 20 দলীয় জোটের সঙ্গে তারা আর থাকবে না, কিন্তু আবার আমরা দেখেছি সন্ধ্যার সময় কিন্তু সেই 20 দল ইসলামিক ঐক্য জোটই আবার 2 ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে একটি ভাগ গিয়ে আবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখাও করেছে, এবং এটির পিছনে নেপথ্যে যে কাহিনীগুলো বা যে কারণগুলো উঠে আসছে, তার মেইন কারণই দেখা যাচ্ছে যে সরকার এক ধরনের চাপ দিচ্ছে জোটের উপরে। আপনি দেখেন, প্রথমে সরকার চেষ্টা করলো বিএনপিকে ভাঙার। কি করলো? বিএনএফ তৈরি করলো ব্যারিস্টার নাজমুল হুদাকে দিয়ে। বিএনএফ টিকতে পারলো না, হলো তৃণমূল বিএনপি। তারপরে আবার নাসিম নামের এক ভদ্রলোক আসল বিএনপি, জিআর বিএনপি বলে একটা দল প্রতিষ্ঠা করার চেষ্টা। এগুলো সবই হচ্ছে বিএনপিকে নিয়ে এক ধরনের খেলাধুলা করবার চেষ্টা, বা 20 দলীয় জোটকে নিয়ে এক ধরনের খেলাধুলা করবার চেষ্টা। তবে এগুলো কোনোটাই সফল হয়নি এবং হবারও কিছু নেই। কারণ আপনারা জানেন যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যে দলটি 3বার বাংলাদেশের ক্ষমতায় এসেছে এবং নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে। এরকম না যে বিএনপি কোনোবার 154টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বসে আছে, এমনটি হয়নি। প্রতিবারই জনগণের প্রত্যক্ষ ভোটেই তারা ক্ষমতায় এসছে, এবং বিএনপি চেয়ারপারসন এমন এক নেত্রী যিনি তার দীর্ঘ জীবনে কোনোদিন কোনো আসন থেকে নির্বাচনে হারেন নাই। তো যেই দলটির এত জনপ্রিয়তা, এবং জনপ্রিয়তা আপনি কিভাবে বুঝবেন? একটা হতে পারে আপনি ভোটের মাধ্যমে বুঝবেন, আরেকটি হতে পারে আপনি দেখবেন যে তার জনসমাগম কেমন হয়। এই যে লাস্ট যখন বিএনপি চেয়ারপারসন নয়াপল্টনে 5ই জানুয়ারি যে জনসভাটি করলেন, আপনি শুধু দুটো ছবি পাশাপাশি দেখেন, আওয়ামী লীগের জনসভা এবং বিএনপির জনসভা, আপনি দেখবেন কিভাবে জনস্রোত বিএনপির মিটিং অ্যাটেন্ড করেছে। না, ওইটাতে আবার আওয়ামী লীগের সভানেত্রী গেলে আবার এরকম হয়তো হতো, আমরা জানি না, কিন্তু যেটা আমরা দেখছি আমরা সেটাই বলছি। আওয়ামী লীগের পেছনে আছে প্রশাসন। আওয়ামী লীগের মিটিং এ গেলে আপনি নিশ্চিন্তে বাদাম খেতে খেতে যেতে পারবেন, আপনার কোনো ভয় নাই। কিন্তু বিএনপির মিটিং এ যখন আপনি যাবেন, আপনার গ্রেফতার হওয়ার ভয় থাকে, আপনার গুলিবিদ্ধ হওয়ার ভয় থাকে, আপনার গুম হয়ে যাওয়ার ভয় থাকে। এত ভয় মাথায় নিয়ে যখন মানুষ বিএনপির মিটিং এ যায়, তখন বুঝতে হবে যে বিএনপির কোথাও না কোথাও নিশ্চয়ই জোর আছে। আর দ্বিতীয়টি হচ্ছে, আপনি মনে করে দেখেন যে যখন জনাব কোকো মারা গেলেন, সেই 93 দিনের অবরোধের সময় যখন একটা মানুষ ঘর থেকে বেরোতে সাহস পায় না, সেই সময় ওনার জানা যায় লোক সমাগম কেমন হয়েছিল। এগুলো তো আনঅফিসিয়াল কথা। আপনি যদি অফিসিয়ালি আসেন, তাহলে আমি বলবো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেন, একটি ইনক্লুসিভ নির্বাচন দেন, এবং এমন একটি নির্বাচন দেন যেখানে প্রত্যেকটি ভোটার নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং সেটাই তো বিশ্বব্যাপী জনমত যাচাইয়ের একমাত্র প্রতিষ্ঠিত মাধ্যম।
আপনি এই মাধ্যমে যান, আপনি দেখেন বিএনপির জনসমর্থন। আবার আপনার কাছে আসবো জনাব শাহেদ, বলা হচ্ছে যে নানা প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে জোট ভাঙার চেষ্টা চলছে, সরকারকে ব্লেম করছে বিএনপি লিডাররা। কেমন দেখেন? ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য শুনছি, আমি কিন্তু ওনার অনেক বড় ফ্যান, হ্যাঁ, তারপরে ওনার বক্তব্য শুনছিলাম। আসলে এই যে কথাগুলা, লোভ প্রলোভন, উনাদের যে দল 20 দলীয় জোট, মানে এই 20 দলীয় জোটের ম্যাক্সিমাম জোটই হচ্ছে ওয়ান ম্যান ওয়ান শো দল। এই জোটকে ওনারা কিভাবে ভাঙবেন, আর সরকার কেনই বা প্রলোভন দেখাবে? সরকার তো এখন বিরোধী দলের অবস্থান করতেছে না, সরকার সরকারের জায়গায় আছে, তাহলে এই জোট ভাঙবে কেন? এখন উনাদের জোট ভাঙার পিছনে অনেকগুলো কারণ আছে। এক, উনাদেরকে কতগুলো প্রশ্ন কিন্তু ক্যাটাগরিক্যালি ক্লিয়ার করতে হবে। যেরকম উনারা যে জনসমাবেশটা করলেন বিএনপি, সেখানে জামাতকে উনারা আমন্ত্রণ জানান। জামাতকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারে উনাদের মানে তাহলে স্ট্র্যাটেজিটা কি? তাহলে কি উনারা জামাত ছাড়ছেন না জামাতকে নিয়ে রাজনীতি করছেন? এই ব্যাপারটা কিন্তু বিএনপি পরিষ্কার করছে না। বিভিন্ন জায়গায় জামাতকে তারা নিচ্ছেন, আবার কোথাও জামাতকে তারা ছাড়ছেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে ক্যাটাগরিক্যালি কিন্তু পরিষ্কার করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে আপনি বললেন বিএনএফ তৈরি করা, এই যে মানে আসল বিএনপি তৈরি করা, এইগুলো আসলে কিন্তু কোনো কিছুই না। এইগুলো হচ্ছে কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ, স্ট্রেট কথা, কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ। ব্যারিস্টার নাজমুল হুদা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা নিয়ে আসছেন, উনি এই সুবিধা নিতে গিয়ে কিন্তু বিএনপি থেকে বেরিয়ে আলাদা একটা রাজনৈতিক দল গঠন করেছেন, এবং উনি এখন অনেক গুণকীর্তন গান অনেকভাবে করেন। এগুলো হচ্ছে সুবিধাবাদী রাজনীতি, এগুলোকে সরকার কখনো মোটিভ করে না, সরকার কখনো এগুলোকে প্রমোট করে না। আচ্ছা, আসল বিএনপি ইনি কোথা থেকে আসেন, কোথা থেকে গিয়ে উনি দখল করেন, এইগুলাকে গভর্নমেন্ট কখনো প্রমোট করে না। এইগুলো আসে কিছু, এগুলো সব দলে আছে, যেটা শুধু বিএনপি বলে কথা না, আওয়ামী লীগে আছে, বিএনপিতে আছে, সব দলে আছে, কিন্তু সুবিধাবাদী রাজনৈতিক দল আছে, রাজনৈতিক মানে ব্যক্তিত্ব আছে যারা সুবিধা খোঁজে, হ্যাঁ, এবং আপনাদের দলেও আছে। এরশাদ সাহেবের মন্ত্রী ছিল, তার পরবর্তীতে বিএনপি এরশাদ সাহেবের মন্ত্রী না, এরশাদ সাহেবের উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, তারপরে এসে আবার বিএনপিতে মন্ত্রী হয়েছে, হ্যাঁ, এখন যদি তাকে আবার অন্য কোনো দলে অফার করা হয় উনি চলে আসবে। এইগুলা গোল আলু মার্কা নেতা এরকম অনেক জায়গায় পাওয়া যায়। তো সুতরাং এই যে জোট ভাঙার পিছনে আপনি যে সরকারকে দায়ী করলেন, এইটা আমি খুব কষ্ট পাইলাম। আপনি একজন আইনজীবী, আপনি একজন মানে নেতার কন্যা, সেই জায়গাটাতে আপনার কাছ থেকে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু প্রত্যাশা করি নাই। কিন্তু আওয়ামী লীগ একটি অত্যন্ত বড় রাজনৈতিক দল, পাশাপাশি বিএনপিও একটি অত্যন্ত পুরাতন রাজনৈতিক দল। এদেরকে প্রলোভন দেখিয়ে রাজনৈতিক জোট ছাড়ানো যাবে এটা কিন্তু আমি বিশ্বাস করি না। তবে আমি একটা জায়গায় বলতে চাই যে যারা জামাতকে নিয়ে, যারা স্বাধীনতার শুরু থেকেই স্বাধীনতাকে মেনে নেয়নি, মানে বাংলাদেশের জন্মটাকে যারা প্রথম থেকেই মেনে নেয়নি, তাদের সাথে যেহেতু বিএনপি জোট করেছে, এটা সাধারণ মানুষ এটাকে খুব একটা গ্রহণযোগ্য নেবে না। আরেকটা জিনিস হচ্ছে যারা এই বাংলাদেশের অস্তিত্বকে গ্রহণ করে নাই, তাদের তো এই বাংলাদেশে থাকার অধিকার কতটুকু আছে, এটা নিয়েও কিন্তু আমি দারুণভাবে প্রশ্নবিদ্ধ। জনাব রতন, জোট কি শুধু দলের সংখ্যা ভারী করে, না আসলে আপনারা অনেক সময় জোটে জয়েন করেছিলেন, আর এই জোট ভাঙলে কি মানে 20 দলীয় জোট ভাঙলে বিএনপি কি খুব একটা ক্ষতি হবে বলে মনে করেন? জোট ভাঙার রাজনীতি বা দল পরিবর্তনের রাজনীতি অথবা নেতাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি, সেটা হয় যখন একটা কর্তৃত্ববাদী শাসন তৈরি হয়। আমরা পাকিস্তান আমলে যেতে চাই না, বাংলাদেশ আমলে যদি দেখি 75-এর 15ই আগস্টের পরে যখন দল গড়ার কথা আসলো, তখন কিন্তু জিয়া রহমান সাহেব এমন কোনো দল নাই যে দলকে ভাঙেন নাই, এবং একটা বিশেষ বাহিনীর নেতৃত্বেই সেই দলগুলি ভাঙা হয়েছে। এরশাদ আমলে আমরা খুব আশ্চর্যজনকভাবে দেখলাম, আমরা তখন রাজপথে ছিলাম, যে আওয়ামী লীগের নেতা কোরবান আলী সাহেব 15 দলের মিটিং থেকে উঠেই বঙ্গভবনে চলে গেলেন মন্ত্রী হওয়ার জন্য। সুতরাং এই যে দল ভাঙা, জোট ভাঙা, এটা কিন্তু কর্তৃত্ববাদী শাসন যখন থাকে তখনই কিন্তু হয়। কেন হয়? যে তার শাসনকে নিরঙ্কুশ করার জন্য, যে বিরোধী দলগুলিকে যদি শক্তিহীন করে দেওয়া যায় তাহলে নিজের কর্তৃত্ববাদী শাসনটাকে নিরঙ্কুশ করা যায়। আর আপনি যেটা বললেন যে ইসলামী ঐক্য জোট বা জোট কেন গঠিত হয়, জোট গঠিত হয় কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যে রাজনীতি আমার ভিন্ন হতে পারে, অথবা রাজনীতি ভিন্ন মানে এই না যে
উত্তর দক্ষিণ। রাজনীতি হচ্ছে যে আমার পথ ভিন্ন হতে পারে কিন্তু আমার লক্ষ্যটা হচ্ছে এক। পুরো এরশাদ স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে দেখেন জোট যে হয়েছে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রধান করতে চায় তাদের কিন্তু জোট হয়েছে 15 দল। আবার মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু সঙ্গে যারা দক্ষিণপন্থী শক্তি তাদের জোট হয়েছিল কিন্তু 7 দল। জোটও হয় কিন্তু একটা নির্দিষ্ট রাজনৈতিক যে বাস্তবতা। এখন 20 দলীয় জোট যেটা, সেটার সঙ্গে যারা আছে তারা কিন্তু বিএনপি বড় দল, অবশ্যই বড় দল, তার সঙ্গে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল যে শক্তি, বিএনপির চেয়েও দক্ষিণপন্থী যারা, জামাত ইসলাম, যারা 71 সালে শাহিদ ভাই বললেন যে বাংলাদেশের স্বাধীনতা মানে নাই, ওনারা পাকিস্তানের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে মানে নাই। মওদুদী সাহেব তার পুস্তকে বলেছেন যারা পাকিস্তান হচ্ছে না পাকিস্তান মানে অপবিত্র জায়গা, ওই মাটিতে যারা সেজদা করবে তাদের সেজদা আল্লাহ কবুল করবে না। সুতরাং তারা কিন্তু পাকিস্তানের বিরোধী ছিল, তারা আবার বাংলাদেশেরও বিরোধী ছিল। সুতরাং এই যে বেসিক্যালি মওদুদী সাহেব ব্রিটিশ সাম্রাজ্যবাদের বা ব্রিটিশ ঔপনিবেশিকবাদের একটা দালাল ছিল, সেই অর্থে তিনি পাকিস্তানের বিরোধিতা করেছেন, ইনি বাংলাদেশেরও বিরোধিতা করেছেন। আর আজকে এই যে জোট ভাঙার যে খেলাটা চলছে, এটা ডেফিনেটলি যে একটা জোট থেকে একটা দল বেরিয়ে গেলে সেই দলের সেই জোটের শক্তি ক্ষয় হবে। এবং ইন্টারেস্টিংলি যেই দলটা চলে গেল সেই দলটা কিন্তু একটা জোট, ইসলামী ঐক্য জোট কিন্তু কোনো দল না, সেখানে 2টা দল আছে। একটা হচ্ছে হলো আপনার নেজাম ইসলাম পার্টি, যেটা মুক্তিযুদ্ধের সময় একটা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল ছিল, এবং আমি যত জানি নেজাম ইসলামের 2 ভাগ। একটা হচ্ছে চট্টগ্রামের যে হুজুরের নেতৃত্বে, ইজারুল ইসলাম নাকি তার নেতৃত্বে, আরেকটা হচ্ছে এখানে নেজামের নেতৃত্বে। এই দল জোটে কিন্তু এই দলটা ভেঙেছে, রকিব সাহেব কিন্তু এই দলের প্রেসিডেন্ট ছিলেন। এই যে দল ভাঙা, জোট ভাঙা, সেটার পিছনে একটা, আমি শুরুতেই বলেছি যে একটা কর্তৃত্ববাদী শাসনকে নিরঙ্কুশ করার জন্য। এবং সেটা শাহেদ ভাই রাগ করতে পারেন, জল এবং জোট যখন ভাঙে তখন কোনো মতাদর্শিক যদি লড়াই না থাকে, এই জোট ভাঙাটার মধ্যে কোনো মতাদর্শিক কিছু নাই। কারণ সকালবেলা তারা সম্মেলন করেছে, সম্মেলন করে সিদ্ধান্ত নিয়েছে একটা, বিকালবেলা প্রেস কনফারেন্স করেছে একটা, তারপরে আবার প্রেস কনফারেন্স করেছে আরেকটা। সুতরাং একটা মতাদর্শিক যেই বিভক্তি, সেই বিভক্তি কিন্তু এইটার মধ্যে ছিল না। যেমন 1966 সালে কমিউনিস্ট পার্টি যখন ভাঙে, একটা মতাদর্শিক বিরোধ, সেটা আন্তর্জাতিক মতাদর্শিক বিরোধ, চীন সোভিয়েত বিরোধের মধ্যে দিয়ে ভেঙেছিল, সেটা কোনো সুবিধাবাদের না। এবং আমি শাহিদ ভাইকে এটা অবশ্যই, শাহিদ ভাইয়ের সঙ্গে আমি একমত, এই যে জোট ভাঙা, দল ভাঙা, কিছু পাওয়ার জন্য, কিছু হওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। দল যদি জোট থেকে বেরিয়ে যায়, জোটের ক্ষতি হয়, ইমেজের ক্ষতি হয়। আবার যারা জোট ভাঙে তাদেরও একটা লাভ হয় যে ওই জোটটাকে শক্তিহীন করা গেল। আপনার কাছে আবার আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। লেট এডিশনের পর্যায়ে নেব একটা ছোট্ট বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন এসিটিভি রাতের আয়োজন RFL35 লেট এডিশন। আজকের আলোচনার বিষয় রাজনৈতিক জোটের ভাঙন। সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, মোহাম্মদ শাহেদ এবং আব্দুল্লাহ আল কাফি রতন। রুমিন ফারহানা, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে 2টা SMS আছে, একটু শোনাতে চাই। সিরাজ লিখেছেন, আমরা সবসময় কিন্তু সরকার বিরোধী SMS পাই। সিরাজ লিখেছেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। শিমুল লিখছেন, আমি একজন মুদি দোকানদার, আমার মতো সাধারণ মানুষ সবাই বুঝে সরকার ক্ষমতার অপব্যবহার করছে। আপনার কাছে আমার প্রশ্ন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2012 সালে যখন বিএনপি নেতৃত্বে 18 দলীয় জোট গঠন হয়, তখন জামাতে ইসলামী ছিল, ইসলামী ঐক্য জোট ছিল, খেলাফত মজলিস ছিল, বাংলাদেশ জাতীয় পার্টি ছিল, বিজেপি ছিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছিল, এদের আরো ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি, আর অনেকে ছিল। কিছু কিছু দলের কিন্তু কোনো রাজনৈতিক কোনো আমরা অ্যাক্টিভিটিস দেখি না, মানে বড় দলের মধ্যে যেমন জামাতের কোনো অ্যাক্টিভিটিস এখন আমরা দেখি না, ইসলামী ঐক্য জোটের অ্যাক্টিভিটিস তেমন কিছু নাই। ডেমোক্রেটিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি তো আবার ফেরত চলে গেছে, আবার আরেক দর্শনে চলে গেছে। তাহলে কি তত্ত্বাবধায়ক সরকারের দাবি দুর্বল হয়ে যাচ্ছে, আমি সেটা নাকি নাই হয়ে গেছে? না না না, আমি একদমই সেটা মনে করি না। আপনি যদি বিএনপি চেয়ারপারসনের বক্তব্যগুলো দেখেন, কারণ একটি জোটের প্রধান দল কিন্তু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তো সুতরাং আমরা ধরে নেব যে ওখানকার
সর্বোচ্চ মহল থেকে যা আসবে সেটাই মোটামুটি জোটে আলোচনা করে, সেটাই জোটের সবার মত। তো সুতরাং বিএনপি চেয়ারপারসনের আপনি যদি বক্তব্যগুলো দেখেন, আপনি দেখবেন উনি তত্ত্বাবধায়ক শব্দটা হয়তো অ্যাজ ইট ইজ ব্যবহার করছেন না, কিন্তু উনি বারবারই কিন্তু বলছেন যে একটি নিউট্রাল বডির অধীনে নির্বাচনটি হতে হবে। এটা আপনি যে কোনো নামেই দিতে পারেন। এবং তত্ত্বাবধায়ক সরকার শব্দটি অ্যাজ ইট ইজ কেন আসছে না? আসছে না এই কারণেই যে কোর্টের রায় হয়ে গেছে যে পরবর্তী দুটি নির্বাচন যদি পার্লামেন্ট মনে করে তাহলে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এবং কোর্ট সাথে এই অবজারভেশনও দিয়েছে যে এই ধরনের পলিটিক্যাল ম্যাটারগুলো যেন কোর্টে আনা না হয়। তো আমরা তো 5 জানুয়ারি নির্বাচন দেখলাম, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পার্লামেন্ট করেনি নির্বাচনটি, যদিও সংসদীয় কমিটির প্রত্যেকটি সদস্য এই বিষয়ে মত দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত, কিন্তু পরের দিনই আমরা দেখলাম যে বিষয়টি উল্টে গেছে। এবং আপনারা জানেন যে 5 জানুয়ারি নির্বাচন কি হয়েছে সেটা নিয়ে আমি আসছি। তো সুতরাং আমি মনে করি না যে তত্ত্বাবধায়ক থেকে সরে এসেছে। এবং আপনি যদি লাস্ট মিটিংটা দেখেন বিএনপি চেয়ারপারসন, ওখানে উনি বলেছেন যে আমি হাসিনা রকিব মার্কা নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাব না। এবং এটি যে বলছেন তার পিছনে কিন্তু বিএনপির কিছু যুক্তি আছে। আপনি যদি 5 জানুয়ারি নির্বাচনটি দেখেন, যেখানে এরশাদ বলেছে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম, নির্বাচন কমিশন বলছে না উনি করেন নাই। সুজাতা সিং এবং সিএমএস নাটক তো আছেই। উল্টো দিকে 154টি আসন এনশিওর করবার জন্য, যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বলছে যে না ভাই আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করি নাই, নির্বাচন কমিশন বলছে না তারা প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ যে কোনো মূল্যে যে কোনো ভাবে সরকারের পারপাসটি সার্ভ করাই ছিল নির্বাচন কমিশনের কাজ। একই জিনিস আমরা দেখেছি উপজেলা নির্বাচনে, প্রথম ধাপটি বাদ দিলে। একই জিনিস আমরা দেখেছি সিটি কর্পোরেশন ইলেকশনে ঢাকা এবং চিটাগংয়ে। এখানে আমাদের সাথে সিটি কর্পোরেশন ইলেকশনের ক্যান্ডিডেটও আছেন যিনি ফল প্রত্যাখ্যান করেছেন। উনি একটি আর্টিকেলও লিখেছিলেন যে এখনো আমাদের সরকারের দলের অধীনে কোনো নির্বাচনে যাবার সময় আসেনি। এটার সাথে সম্পূর্ণ, এবং প্রত্যেকটি নির্বাচন, হালে পৌরসভা নির্বাচনটি আপনি দেখেন, এখন আপনি বলবেন 3555টি কেন্দ্র, তার মধ্যে গন্ডগোল হয়েছে মাত্র 50 থেকে 60টি কেন্দ্র। তো এটা তো বিরাট একটা গন্ডগোল বলা যায় না। এখন কথা হচ্ছে গোলযোগ হয় কোথায়? যেখানে আপনার দুটো পক্ষই শক্তিশালী থাকে। বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এখন মামলা হামলায় জেলে, যারা জেলে নাই তাদেরকে তফসিল ঘোষণার পরে তাদের নামে মামলা দেওয়া হয়েছে, যারা সেটাতেও এলাকা ছাড়ে নাই তাদেরকে এলাকা ছাড়ার ব্যবস্থা করা হয়েছে নির্বাচনের আগে আগে। সুতরাং বিএনপি এই নির্বাচনে কোনো রকমের কোনো গন্ডগোল করার কোনো সুযোগই তৈরি করতে পারেনি। 1, 2 হলো আপনারা পত্রিকায় দেখবেন যে ভোট দেওয়া শুরু করার কথা সকাল 8টায়, বহু কেন্দ্রে ভোট শুরু হয়ে গেছে আগের দিন রাত 8টায়। এখন এটা হচ্ছে ম্যাক্সিমাম কেন্দ্রের চিত্র। কিভাবে? এই কারণেই যে অত রাতে কোনো সংবাদকর্মীর ভিতরে যাওয়ার অবস্থা ছিল না, এবং যে কজন সংবাদকর্মী সত্যি সত্যি কাছে গিয়ে খবর নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে ফিজিক্যালি কিভাবে অ্যাসল্ট করা হয়েছে, হ্যারাস করা হয়েছে আমরা দেখেছি। এবং যেহেতু প্রতিপক্ষ নাই, পোলিং এজেন্ট দিতে পারে নাই বিএনপি সব কেন্দ্রে সেভাবে, বা ওরকম শক্তিশালী পোলিং এজেন্ট ছিল না যাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বিএনপির লোক। সুতরাং নিশ্চিদ্রভাবে আপনার আওয়ামী লীগের প্রিজাইডিং অফিসার বলেন, রিটার্নিং কর্মকর্তা বলেন, পোলিং এজেন্ট বলেন, সবাই ভোট দিয়েছে। এবং যখন কেন্দ্রে গেছে লাইন দিয়ে, অনেক জায়গায় এরকমও হয়েছে, আপনি শুনলে অবাক হবেন, বলা হয়েছে এখানে গন্ডগোল হতে পারে, এই রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে, ভোটাররা চলে গেছে। এবং অনেক জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নিজেদের লোক নিশ্চিন্তে ভোট দিতে পারে সে কারণে অযথা 2-1টা লাঠিপেটা করে বলেছে এখানে গন্ডগোল হওয়ার একটা সুযোগ আছে। অর্থাৎ এমন পাতানো নির্বাচন হচ্ছে যেখানে সবাই অংশগ্রহণ করেছে একমাত্র ভোটার ছাড়া। তো এই নির্বাচনগুলো যদি আপনি একটির পর একটি দেখেন, আপনার নিজেরই মনে হবে যে এই সরকারের অধীনে বা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো রকমের সুষ্ঠু নির্বাচন হবার কোনো প্রশ্ন নেই। যদিও সংবিধান নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছে একটি নির্বাচনকে স্বাধীনভাবে পরিচালনা করবার, কিন্তু সেই সংস্কৃতি আমাদের তৈরি হয়নি। সাপ্লিমেন্ট করব আমি, আপনি বলেন। আমি তাহলে কি আপনারা এই যে নির্বাচন, যেটা পৌরসভা নির্বাচন হলো, এটা কি আপনারা মানছেন না নাকি বর্জন করছেন, নাকি আপনারা ফলাফলটা মানছেন না, কোনটা করছেন? না, এই নির্বাচন দিয়ে প্রমাণ হয়ে গেছে। প্রমাণ না, আমি স্পেসিফিক এই নির্বাচন দিয়ে প্রমাণ হয়ে গেছে যে এই নির্বাচন কমিশনের অধীনে এই ধরনের নির্বাচন হতে পারে। থ্যাংক ইউ। এখানে আমি কতগুলা কথা বলি। উনি 5 জানুয়ারি ইলেকশনের কথা কোট করেছেন। 5 জানুয়ারি ইলেকশন তো এটা গণতন্ত্র রক্ষা করা হয়েছে। সেদিন যদি 5 জানুয়ারি ইলেকশন না হতো তাহলে আজকে কিন্তু আরেকটি আমরা 111 এর মতো সিচুয়েশন ফেস করতাম। কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে যেহেতু গণতন্ত্রের রক্ষা নির্বাচন, তাহলে আরেকটা নির্বাচন কেন? না না, এই কমিটমেন্ট আমি একটু কথা বলি। একটা জাতীয় নির্বাচন, আমি বলি এই নির্বাচনে পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়ে, বা এখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে এখানে
সরকারের অধীনে হবে, কিন্তু সেখানে কিন্তু অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি দিয়েছে। আপনি দেখেছেন যে বেগম খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন, টেলিফোন করে, এবং টেলিফোন নিয়েও কিন্তু নানান নাটকীয়তা ছিল, টেলিফোন করে কিন্তু উনি বলেছেন যে আপনি আসেন, আমরা এই নির্বাচন নিয়ে আলোচনা করি এবং আমরা কি প্রক্রিয়া মানে আমরা সেট করি যে কিরকম ধরনের হতে পারে, এবং কয়েকটি মন্ত্রণালয় অফার করেছে। তারপরে উনি কিন্তু আসেন নাই, উনি কিন্তু কোঅপারেট করেন নাই। সদ্য 111 থেকে উঠে আসা একটি দল, তখন মানে তারা রুলিং পার্টি ছিল, সেই জায়গা থেকে উঠে এসে আমার কাছে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া ওই জায়গাটিতে ভয় পেয়েছেন ইলেকশনে যেতে, এবং সেই জায়গাটা থেকে ইলেকশনে যাওয়াটা, ভয় পাওয়াটা স্বাভাবিক বলে আমার কাছে মনে হচ্ছে, যার কারণে ওনারা কিন্তু আর ইলেকশনে যাওয়ার সাহসটি পাননি, যার কারণে আপনারা 5 জানুয়ারি ইলেকশন আপনারা বর্জন করেছেন। তখন বিএনপি সদ্য ক্ষমতা থেকে উঠে আসা, আমি সে কথা বলছি না, মানে যে বিএনপি সদ্য ক্ষমতা, আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং বিএনপি সদ্য তখনও তারা বিরোধী দল, তারা ওই স্ট্রেংথটা আপনারা তখনও জোগাড় করতে পারেননি যে ইলেকশনে যাওয়ার জন্য, সেই ইলেকশনটা জোগাড় করতে পারেননি আপনারা, যার কারণে আপনারা ইলেকশনটাকে বর্জন করেছেন। আরেকটি জিনিস বলছেন যে হাসিনা রকিব মার্কা ইলেকশনে আপনারা যাবেন না, বিএনপি চেয়ারপারসন বলছেন। কোন ইলেকশনটা আপনারা বাদ দিয়েছেন? এই 5 জানুয়ারি ইলেকশনের পরে কোন ইলেকশনটা আপনারা বাদ দিয়েছেন? প্রত্যেকটা ইলেকশনে গিয়েছেন আপনারা। ঢাকা চিটাগং এর সিটি কর্পোরেশন ইলেকশনের গল্প বলেন, যখন এই ইলেকশন হলো আপনার, এই যে তার আগে 5টি সিটি কর্পোরেশন ইলেকশন হলো, এবং প্রত্যেকটি সিটি কর্পোরেশন ইলেকশনে যখন আপনাদের ফলাফল আপনাদের পক্ষে আসলো, সারা দিন আপনারা বললেন এই ইলেকশন প্রহসন হয়েছে, এটা হয়েছে, কিন্তু যখন এই 5 জানুয়ারি কি বলে আপনার এই সিটি কর্পোরেশন, 5টি সিটি কর্পোরেশন ইলেকশনে আপনারা জয়লাভ করলেন, তখন কি বললেন যে না, ইলেকশন ফেয়ার হয়েছে। আপনাদের জনপ্রিয়তাটা তো আপনাদেরকে বুঝতে হবে। এখানে কিন্তু বিএনপির জনপ্রিয়তাটা বুঝতে হবে। বিএনপি জামাতের সাথে থেকে তাদের জনপ্রিয়তাটা কোন অবস্থায় নিয়ে গিয়েছে, এটা কিন্তু তাদেরকে ক্যালকুলেশনে আনতে হবে। আজকে আপনাকে এইটুক, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি একজন আইনজীবী, আপনাকে কিন্তু এইটুক মাথায় আনতে হবে যে মানুষ কিন্তু এখন আর রাস্তাঘাটে বোমাবাজি খেতে চায় না, মানুষ কিন্তু এখন আর রাস্তাঘাটে বাস পুরানো খেতে চায় না, নিরীহ মানুষ। সেই জায়গায় যখন জামাত এই ধরনের কার্যক্রম করে আসছে এবং বিএনপি সেইগুলাকে মদত দিচ্ছে, এই জায়গাতে কিন্তু আপনাদের জনপ্রিয়তা কমছে। এখানে বাংলাদেশে এখানে কেন কি বলে এই বর্তমান সিইসি কেন আরো 10টা সিইসি নিয়ে বসালো, এখন যে ইলেকশনে ফলাফল হয়েছে তখনও সেই ফলাফলই হইতো। জনাব রতন, আপনার কাছে জানবো, কিন্তু একটা ছোট SMS ছিল, একটু শোনাতে চাই। খোকা লিখেছেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিলে প্রমাণ হয়ে যায় কোন দল বেশি জনপ্রিয়। উনি এই নিরপেক্ষ নির্বাচন বলতে কি ফর্মুলা আনতে চাচ্ছেন আমি জানি না। মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, এই প্রশ্নটা সবার কাছে কিন্তু আপনার কাছে করছি, সম্মানিত অতিথি, আপনারা জামাতের কথা বলেন, ধরলাম বিএনপি আওয়ামী লীগ এই দল বাদ দিল, মানে জামাতকে বাদ দিল, 2 দলই, জামাত নিষিদ্ধ হলো, এদের অবস্থান কি হবে? মানুষগুলি কি করবেন? মানে জামাত যারা সাপোর্টার তাদের কি হবে? মানে পলিটিক্যালি আপনি কিভাবে দেখেন জিনিসটা? হচ্ছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে কেন? কারণ তারা 71 সালে এই দেশে বিরোধিতা করেছে, এই দেশের মানুষকে হত্যা করেছে। তাদের যে রাজনীতি, সেই রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা তো মানুষদের নিষিদ্ধ করতে বলছি না, মানুষরা তো থাকবেই, তারা তাদের পছন্দ অনুযায়ী কি বলে আপনার দল করবে, দলকে ভোট দিবে। যেমন জার্মানিতে যেমন হয়েছিল, নাজি দল নাই, কিন্তু মানুষগুলি তো আছে, তারা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিবে। তারা রাইট উইং কোন দলকে যদি ভোট দিতে চায় ভোট দিবে। কিন্তু জামাত যে রাজনীতিটা করেছে 71 সালে, অথবা তাদের সমগ্র মানে আমলে সাম্প্রদায়িক যে রাজনীতিটা করেছে এবং বিভক্তির যে রাজনীতি, ধর্ম ভিত্তিতে যে বিভক্তির যে রাজনীতিটা করেছে, 71 সালে মানুষকে হত্যা করেছে, সেই যে নৃশংস রাজনীতি, সেই রাজনীতি, সেই দর্শনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ এই লোক, উনি যে প্রশ্নটা বলেছেন যে কোথায় যাবে, তারা কোথায় যাবে? নিশ্চয়ই তারা কোনো না কোনো জায়গায় ভোট দিবে। যে তারা নিষিদ্ধ না হয়, ভোট দেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত না হয়, তাহলে তারা ভোট দিবে। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, মানে পলিটিক্যালি কোথায় দাঁড়াচ্ছে রাজনৈতিকভাবে, যে জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের সাথে জোটে আছে কি নাই? জাতীয় পার্টি তো মহাজোটে আছে, তারা তো মহাজোট ত্যাগ করে নাই। মহাজোটে থেকেই তারা হলো আপনার বিরোধী দল। তাহলে বলা যায় যে মহাজোট সরকারে আছে, মহাজোট অপোজিশন আছে। জাতীয় পার্টি
পজিশনও আছে, জাতীয় পার্টি অপোজিশনও আছে। এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট কয়েকদিন পর পরই একটা দুঃখের মানে বাণী দেয়, হতাশার বাণী দেয়, কষ্টের বাণী দেয়। এবং তিনি উনি দুঃখের বাণীও দেয়, আবার ঠিক প্রধানমন্ত্রীর প্রোগ্রামে গিয়ে আবার উনি উপস্থিত হন। না সেটাই, এই যে দ্বিচারিতা, কারণ হচ্ছে জাতীয় পার্টিকে 90-এর গণ অভ্যুত্থানের পরে জাতীয় পার্টির কাউকেই দলে নেওয়া যাবে না, জাতীয় পার্টিকে সঙ্গে সংস্রব রাখা যাবে না, এটাই কিন্তু দুই জোটের অঙ্গীকার ছিল। কিন্তু আমরা দেখেছি যে 96 সালে কি বলে মানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ে বিএনপির বিরুদ্ধে লড়াই করেছে, সেখানে জামাতও ছিল। আবার পরবর্তীতে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত, জাতীয় পার্টি, বিএনপি লড়াই করেছে। তো এই যে সুবিধাবাদী রাজনীতি, যারা সাহিত্য বলছেন এই যে জাতীয় পার্টি একটা সুবিধাবাদীদের দল, সেইটাকে নিয়ে আপনার দুই দলই খেলেছে, বিএনপিও খেলেছে, আওয়ামী লীগও খেলেছে। সুতরাং এই যে এখন এরশাদ সাহেব যদি বলেন যে আমরা পদত্যাগ করে এসে সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করব, আমি জানি না সত্যিকার বিরোধী দল বলতে উনি কি বোঝাচ্ছেন। মানুষ কিন্তু তাদেরকে বিরোধী দল হিসেবে নিচ্ছে না। পার্লামেন্টে তাদের ভূমিকা বাংলাদেশের মানুষের যে আইনগুলি হচ্ছে, যে মানে লগুলি তৈরি হচ্ছে পার্লামেন্টে, মানুষ তো দেখছে না যে বিরোধী দল হিসাবে সরকারের বিরোধিতা করার জন্য কোনো দল আছে, তারা সবাই এক হয়ে সেই আইনগুলি করছে। সুতরাং জাতীয় পার্টি কেউ আসলে বিরোধী দল মনে করে। আপনি কিছু বলতে চাচ্ছেন? এক মিনিট আমি বলতে চাচ্ছি। ব্যারিস্টার রুমিন ফারহানা একটি কথা বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের যে ছেলে মারা গেল, আরাফাত রহমান কোকো সাহেব, ওইখানে অনেক লোক হয়েছিল। এটা কিন্তু আমরা একটা গুড সাইন দেখছি, মানে এটা হবেই, এটা স্বাভাবিক। আমার নেত্রীও তো সেদিন গিয়েছিল সমবেদনা জানাতে, কিন্তু আপনারা কি নির্মম আচরণ তার সাথে করেছেন, এই কথাটাও কিন্তু ভুলে গেলে চলবে না। এই মানে দোষারোপের রাজনীতি। আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের আলোচনার বিষয় রাজনৈতিক জোটে ভাঙন। সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, মোহাম্মদ শাহেদ এবং আব্দুল্লাহ আল কাফি রতন। আমি কয়েকটা SMS শোনাতে চাই আলোচনায় যাওয়ার আগে। করিম লিখেছেন, আমি এরশাদ আমলে ঢাকা সচিবালয় ভাঙনের সময় পুলিশে এখনকার মতো পড়া খুব একবার দেওয়াল ভেঙে ফেলা হয়েছিল, সেই সময় পুলিশ কি পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলছেন? বলতে হয়নি। খোকা লিখেছেন, আপনার কাছে একটা প্রশ্ন করেছেন, কাফি ভাই আপনাদের রাজনৈতিক স্ট্যান্ডটা আসলে কি, আমরা ঠিক বুঝতে পারি না। শফিউল্লাহ লিখেছেন, নির্বাচন মানি ক্ষমতাসীনদের বিজয়, মানে নির্বাচন মানি যে ক্ষমতাসীনদের বিজয়। নিরপেক্ষ ইসির অধীনে নির্বাচন হয়েছিল 1970 সালে, যেটা জাতি দেখেছে এর রেজাল্ট কি, তাই নিরপেক্ষ ইসির দরকার। মোতালেব মিয়া বলেছেন, দিস গভর্নমেন্ট ডেভেলপড আওয়ার কান্ট্রি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, দিস গভর্নমেন্ট ইজ বেটার দেন আদার্স, থ্যাংক ইউ। আর মাহবুব লিখেছেন, 5 জানুয়ারি নিয়ে কথা না বলে নেক্সট টাইম দুই দল নিয়ে কোন ধরনের রাজনীতি, কোন ধরনের রাজনীতি আমাদের উপকার দিবে, এটা উনি জানতে চেয়েছেন। রুমিন ফারহানা, মার্চে আপনাদের বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে, গঠনতন্ত্র সংসদের নতুন মুখ আসবে বিএনপিতে, এটা বলা হচ্ছে। আপনি কি মনে করেন বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে? আমি আপনার প্রশ্নে আসার আগে আমি শাহেদ সাহেবের কথা এক লাইনে জবাব দিয়ে আসি। উনি বলেছেন যে 5 জানুয়ারি নির্বাচনের পরে বিএনপি এই সরকারের অধীনে প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছে। খুবই সত্যি কথা, প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছে, কারণ এগুলো কোনোটাই জাতীয় নির্বাচন ছিল না, প্রত্যেকটি স্থানীয় নির্বাচন ছিল, এখানে সরকার পরিবর্তনের কোনো ব্যাপার ছিল না। এবং যেই 5টি সিটি কর্পোরেশনে উনি বলছিলেন যে যখন বিএনপি জিতে এসছে তখন তারা বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু এই নির্বাচনগুলো সত্যি সুষ্ঠু হয়েছে বিকজ এগুলো 5 জানুয়ারির ইমিডিয়েট আগে দেওয়া হয়েছিল। তখন সরকারের আশা ছিল যে এই সরকারের অধীনে হয়তো এই নির্বাচনগুলো দেখে বিএনপি নির্বাচনে আসবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে স্থানীয় জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন তাদের পরবর্তী
পরিণতি কি হয়েছে, তাদের কাউকেই কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। সুতরাং এই সরকারের যে জনগণ বা জনগণের মতের প্রতি মিনিমাম শ্রদ্ধা নাই, এটা এই স্থানীয় নির্বাচনগুলি দ্বারাই কিন্তু প্রমাণ হয়ে গেছে। জ্বালাও পোড়ার কথা এসছে, ইটস আ কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, বিকজ বিএনপি জামাত দায়ী করছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ দায়ী করছে বিএনপি জামাতকে। এটা এখন কোর্টে বিচারাধীন আছে, এটা কোর্টই রায় দেবে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত গিয়ে, যে আসলে কে এই 93 দিন জ্বালাও পোড়া করেছে বা কার হাত ছিল বা কার মদদে হয়েছে। জামাতের কথা এসছে, জামাত হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে খুব লুক্রেটিভ একটা গুটি। এটাকে বিএনপি যেমন জোটে নিয়েছে, তেমনি আওয়ামী লীগও কিন্তু জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। এবং এই তত্ত্বাবধায়ক সরকার, যেটা নিয়ে আজকে এত কথা, এই তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্যে আওয়ামী লীগের সাথে জানবাজি রেখে লড়াই করেছে জামাত, এবং 173 দিন তারা হরতাল দিয়েছে। তো সুতরাং এই ইতিহাসটা ভুলে গেলে চলবে না। আপনি যেটা বলছিলেন যে বিএনপির কাউন্সিল হবার কথা, হ্যাঁ এটা একটি আশার কথা, বিকজ দীর্ঘদিন যে নিপীড়ন নির্যাতন করে বিএনপিকে একেবারে নিশ্চিহ্ন করবার যে প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করেছে, যেটা যে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারই করে থাকে, নাথিং নিউ, সেখান থেকে বিএনপি যে এখনো টিকে আছে এবং বৃহত্তম দল হিসেবে টিকে আছে, এত জনসমর্থন নিয়ে টিকে আছে, সেটাই বলবো যে বিএনপির সবচেয়ে বড় সাফল্য। এখন কথা হচ্ছে কাউন্সিলটা যত দ্রুত বিএনপি দিতে পারে। এখন কথা হচ্ছে যে বিএনপি দলটা থেকে বলা হচ্ছে যখন তারা কোনো সভা করতে যায় তাদেরকে অনুমতি দেওয়া হয় না। পাবলিক মিটিং তো বাদই দিলাম, তারা যখন নিজেদের চার দেয়ালের ভিতরে সভা করতে যায় সেখানে গিয়ে বরং পুলিশ, সেখানে গিয়েও তারা ঝামেলা করে। তো সুতরাং এগুলো যদি না করে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রশাসন, তাহলে বিএনপির জন্য অনেক সহজ হবে নিয়মতান্ত্রিক ভাবে তার দলটিকে গুছিয়ে নেওয়া। এবং আমি মনে করি বিএনপির জন্য দিস ইজ হাই টাইম। বিএনপি যদি এখন দল গোছাতে না পারে, সংগঠনকে শক্তিশালী করতে না পারে, তাহলে পরবর্তীতে কোনো আন্দোলন করা বা কোনো দাবি আদায় করাই কিন্তু এই জোট দ্বারা সম্ভব হবে না। সুতরাং বিএনপির জন্য দিস ইজ হাই টাইম, তাকে দল গোছাতে হবে এবং এমন লোককে দিয়ে দল গোছাতে হবে যারা সত্যি সত্যি দলের জন্য কাজ করেছে এতদিন এবং দলের প্রতি তাদের ডেডিকেশন আছে, তাদের অনেস্টি আছে। আমরা যদি ওল্ড ওয়াইনে নিউ বটল দেখি, কোনো লাভ নাই, এটা আমরা কেউই আশা করি না। বিএনপিতে যারা সমর্থক আছেন তারা যেমন আশা করেন না, আমি মনে করি যে বাংলাদেশে যারা সাধারণ জনগণ, যারা শুধু ভোট দিয়েই তাদের রাজনৈতিক অধিকারটি বজায় রাখেন, যদিও গত 7 বছরে বাংলাদেশে আর কোনো ভোটই অবশিষ্ট নাই, ভোটের বিষয়ও নাই, তো তারপরেও যেটুকু মানে রাজনৈতিক সচেতনতা আছে, তারা কেউ আশা করে না যে আবারও সেই পুরনো মুখ আসবে। আপনি যেটা বলছিলেন যে নতুন মুখ দিয়ে বিএনপি সাজানো হবে, মানুষও তাই প্রত্যাশা করে। জনাব শাহেদ, আপনার কাছে দর্শকদের কাছ থেকে একটা প্রশ্ন আছে আর আমার একটা প্রশ্ন আছে। দর্শকদের কাছ থেকে প্রশ্ন হলো, মোহাম্মদ নজরুল ইসলাম সবাইকে জিজ্ঞেস করেছেন, সেটা হলো যে মাননীয় অতিথির কাছে নির্বাচন গণতন্ত্র রক্ষার জন্য হলে, আমার প্রশ্ন গণতন্ত্র যাকে বলে এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে আছে কিনা, এটা এক। আর আমি আপনার কাছে জানতে চাবো যে আওয়ামী লীগ তো গণতন্ত্রের পক্ষের দল, এটা বলে ভুল হবে না আমার কাছে, আমার মনে হয় যেটা ভুল হবে না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছে এই তরুণ এবং ছাত্রদের মাধ্যমে, ছাত্ররা বেশি অ্যাক্টিভ ছিল। তাহলে ডাকসু নির্বাচন, এই সরকার দুইবার, দিস ইজ দ্য থার্ড টাইম এই সরকার আসে আওয়ামী লীগ, ডাকসু নির্বাচন, বিএনপি মেনে নিলাম স্বৈরাচার দল, ক্যান্টনমেন্ট থেকে আসছে, জাতীয় পার্টি তো চাই নাই কখনো ছাত্ররা রাজনীতি করুক, আওয়ামী লীগ 3বার ক্ষমতা থেকে ডাকসু ইলেকশন হচ্ছে না কেন, বাধাটা কোথায়? এটা আপনি একটা কারেক্টলি কোশ্চেন করেছেন। ডাকসু নির্বাচন এটা আসলে সবাই যেরকম চায়, আমিও কিন্তু চাই যে ডাকসু নির্বাচন হোক। এই বিষয়টা আমার মনে হয় সরকার বা আওয়ামী লীগ এই জিনিসটা বিবেচনা করা উচিত, কারণ এটা অনেক দিন ধরে এই ইলেকশনটা হয়নি। এই ইলেকশনটা সবারই দাবি, আপনার মানে যা আপনার মতন আমারও দাবি ডাকসুর ইলেকশন হওয়া উচিত। এবং এই ডাকসুর ইলেকশন হলে কিন্তু এই ছাত্রদের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে কাফি ভাই আমার পাশে বসা, ওনারা কিন্তু একসময় কিন্তু এরশাদ পতন আন্দোলনে কিন্তু প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছে। কিন্তু তো এই ইলেকশনটা কিন্তু আসলে সবার দাবি। আমি আওয়ামী লীগ করি বলে যে একতরফা আমি তাদের মানে দোষ গুণ বিচার করবো না, এটা এমন কোনো কথা না। এই জিনিসটা কিন্তু আমাদের দাবি। আরেকটা জিনিস হচ্ছে গণতন্ত্র। হ্যাঁ, গণতন্ত্র, বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র তাদের দলের মধ্যে চর্চা করে, এটা আমি বিশ্বাস করি। তবে এই বিশ্বাস থেকে আরো বড় কথা হচ্ছে তাদেরকে আরো গণতান্ত্রিক মনে হতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগকে আরো গণতান্ত্রিক মনে হতে হবে। অ্যাট দি সেম টাইম বিএনপির আসন্ন যেই মানে কি বলে কাউন্সিল, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি, আমি ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে একদম একমত, এই কাউন্সিলটা বিএনপির জন্য ইটস এ ভেরি ভেরি
হাই টাইম, এই টাইমটাতে যদি বিএনপি তাকে তার ঘরকে মানে জামাতকে ছেড়ে নিজের ঘরকে যদি গোছাতে না পারে, তাহলে এটা কিন্তু বিএনপির জন্য আরেকটি নেগেটিভ সাইড হয়ে যাবে। আরেকটি জিনিস আমি এই কথাটা বলতে চাই, এইভাবেই বলতে চাই যে এখন সময় এসছে, আমরা 5ই জানুয়ারি ইলেকশন বলেন, সিটি কর্পোরেশনের ইলেকশন বলেন, যত কথাই বলি না কেন, সারা রাত ধরেও যদি এখানে টকশো করি, এই টকশোর কোনো এন্ড হবে না। আমরা এই যে এই সিইসি কে দায়ী করে বলেন, তাদের মেরুদণ্ড নেই বলেন, তাদের কাণ্ডজ্ঞানহীন বলেন, আপনারা যত কথাই বলি না কেন, এটা নিয়ে কোনো মানে হবে না। আমরা একটা গঠনমূলক জায়গায় আমাদের যাওয়া উচিত। আমরা আগামী ইলেকশনটা কিভাবে করব সেই জায়গায় আমাদের যাওয়া উচিত। সেই জায়গাটাতে আমাদের কিন্তু প্রত্যেককে অ্যাড্রেস করা উচিত। আমাদের উচিত আগামী ইলেকশনে কিভাবে আমরা একটি মানে কি বলে নির্বাচন কমিশন দেখতে চাই, সেই ব্যাপারে কিন্তু আমাদের অ্যাড্রেস করা উচিত। আমরা অতীত ভুলে গিয়ে সামনের দিকটাতে কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত। টকশোতে যখনই আমরা বসি, আমরা কিন্তু একে অপরকে কিন্তু দোষারোপ করি। এই দোষারোপের রাজনীতির থেকে আমাদেরকে বেরিয়ে এসে উই শুড অ্যাড্রেস টু দি নেশন, আমাদের জাতিকে বলা উচিত যে আমরা কিভাবে সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমি একটি কথা প্রত্যেকটি টকশোতে, প্রায় টকশোতে কোট করি, আজকেও এই টকশোতে কোট করি। আমি নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তার একটি বক্তৃতা শুনেছিলাম লালকেল্লাতে। উনি দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টার বক্তৃতায় একটি কথা বলেছিলেন যে আমি আজকে ভারতের প্রধানমন্ত্রী, আমি পূর্ববর্তী কোনো প্রধানমন্ত্রীর সমালোচনা করব না, আমি চাইবো এইখান থেকে আমি কিভাবে ভারতকে এগিয়ে নিয়ে যেতে চাইবো। আমি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে অনুরোধ করব যে আমরা এই প্রতিহিংসামূলক রাজনীতিতে না গিয়ে কিভাবে দেশটাকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই দিকে আমাদের অ্যাড্রেস করা উচিত। আমাদের ওই জায়গায় অ্যাড্রেস করা উচিত যেই জায়গাটাতে আমরা, আমার সন্তান, আপনার সন্তান, প্রত্যেকের সন্তান নিরাপদে বসবাস করতে পারবে, সেই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করা উচিত। তবে পরিশেষে আমি একটি কথা বলতে চাই, আমরা এই দেশটা স্বাধীন করেছে আপনার আমার অনেকের শহীদের মানে রক্তের বিনিময়ে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে। সেই জায়গায় যখন আমরা শহীদদেরকে নিয়ে কথা বলে, সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু অত্যন্ত ব্যথিত হই। আমরা কিন্তু যখন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলা হয়, সেই জায়গায় কিন্তু ব্যথিত হই। এবং আমি ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি কিন্তু ক্যাটাগরিক্যালি সেদিন খুবই ব্যথিত হয়েছিলাম যেদিন সালাউদ্দিন কাদের চৌধুরী সর্বোচ্চ আদালতের রায়ে তার ফাঁসি কার্যকর করা হলো এবং বিএনপির পক্ষ থেকে বলা হলো মুক্তিযুদ্ধে নাকি তার একটি বড় ধরনের অবদান আছে। সেদিন কিন্তু আমি খুবই ব্যথিত হয়েছিলাম। এই ধরনের বক্তব্য কিন্তু বিএনপির মতন একটি দলের কাছ থেকে প্রত্যাশা নয়। সুতরাং আমি মনে করি আমাদের এখন একটা পজিটিভ রাজনীতিতে যাওয়া উচিত। পজিটিভ রাজনীতিতে যাওয়া উচিত। বিএনপি, আওয়ামী লীগ সবাইকে এখন কিভাবে আমরা আগামী দিনে ইলেকশন সেট করব, কিভাবে আগামী দিনে রাজনীতি হবে, সেই জায়গায় আমাদের অ্যাড্রেস করা উচিত। জনাব রতন, আপনার কাছে একটা প্রশ্ন আমাদের দর্শকের কাছে থেকে ছিল, আর ছাত্র রাজনীতি নিয়ে জানতে চাই যে ডাকসু ইলেকশন হচ্ছে না, এটার প্রস এন্ড কনস কি আছে? না কেন দিচ্ছে না, কোন সরকারই কেন দিচ্ছে না? আমাদের কাছে মানুষের একটা প্রত্যাশা থাকে, মানে ওনার বক্তব্যটা আমি বুঝতে পেরেছি যে আপনারা তো নির্বাচন করলে নির্বাচনে জয়লাভ করতে পারেন না, ক্ষমতায় আপনারা যেতে পারেন না। এটা সত্য যে আমরা ক্ষমতার থেকে অনেক দূরে, কিন্তু বাংলাদেশের পজিটিভ যে ইস্যুগুলি, মানুষের যে ইস্যুগুলি, সেই ইস্যুগুলি কিন্তু অ্যাড্রেস করা হলো লেফটরা, বামপন্থীরা। দেখেন তেল গ্যাস আমরা গুরুত্ব দিতে নাও পারি, কিন্তু আমাদের জাতীয় সম্পদ, সেটা অ্যাড্রেস করতেছে কিন্তু লেফটরা। আজকে ডাকসু নিয়ে প্রধান বড় দুইটি দল, তারা যতটুকু সোচ্চার তার চেয়ে বেশি সোচ্চার কিন্তু বামপন্থীরা। কেন? 90 সালের জুন মাসে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমান খোকন জয়লাভ করেছিল এবং আমান খোকনের নেতৃত্বেই সংগ্রাম পরিষদ এবং সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল। সেই ছাত্র ঐক্যের নেতৃত্বে কিন্তু এরশাদের পতন হয়েছে। ছাত্র নেতারা কিন্তু যারা ছাত্র সংসদগুলিতে নির্বাচিত হয়, গত 25 বছর ধরে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, শুধু ডাকসু না, কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। 25 বছরে আপনি কম করে হলো 25 জন ভিপি আমরা পেতাম শুধু একটা বিশ্ববিদ্যালয় থেকে। তার মানে একটা কোয়ালিটি যে লিডারশিপ, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একবার হিসাব করে দেখি 17-18টা নির্বাচন হয়, শুধু 2টা নির্বাচন হয় না, একটা হচ্ছে ছাত্রদের সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে ছাত্রদের সিনেট নির্বাচন। এই 2টা নির্বাচন হয় না। এটা যারা স্বৈরাচারী তারা ছাত্র আন্দোলনকে ভয় পেতে পারে, কিন্তু
জিয়া রহমানের আমলে দুইটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, বঙ্গবন্ধুর আমলে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, জিয়া রহমানের আমলে দুইটা হয়েছে, সাত্তার সাহেবের সময় একটা হয়েছে, এরশাদ আমলে দুইটা হয়েছে। কিন্তু যেই সরকারকে আমরা আনলাম, যেই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা আনলাম, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ছাত্ররা কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। যেই ছাত্রটার জন্ম 91 সালে, সে কিন্তু কোনো সংসদে ভোট দেওয়া ছাড়াই কিন্তু ছাত্র জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছে। এই যে ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, এইটাই যে সমাজে গণতন্ত্র নাই, সেটাই কিন্তু বড় প্রমাণ। আর আজকে যেই প্রশ্নটা সবার সামনে নিয়ে আসা হচ্ছে, একটা গণতন্ত্র বনাম উন্নয়ন, এই যে প্রশ্নটা সামনে নিয়ে আসা হয়েছে, আমি দুইটা উদাহরণ দিতে পারি। একটা হচ্ছে আমাদের ইতিহাস থেকে, আইয়ুব খান 58 সালে ক্ষমতা দখল করেছিল, প্রচন্ড উন্নয়ন করেছে। সে 68 সালে উন্নয়নের 1 দশক পালন করেছে। 1 দশক পালন করার 4 মাসের মাথায় তাকে কিন্তু উচ্ছেদ করে দিয়েছে ছাত্ররা। আর দ্বিতীয় উদাহরণটা শ্রীলঙ্কার দিতে পারি আমি, রিসেন্ট ঘটনা। রাজা পাকসে ডবল ডিজিট গ্রোথ করেছে, কিন্তু তারপর সে থাকতে পারে নাই। সুতরাং উন্নয়ন বনাম যদি গণতন্ত্র করেন, বাংলাদেশের মানুষ 80 দশক কিন্তু গরিব ছিল। যদি এখনকার ওনারা বলতে চাই যে বাংলাদেশের মানুষ ক্রমান্বয়ে ধনী হচ্ছে, তাদের 1 লক্ষ টাকা হলো মাথা পিছু আয়, সেই গরিব যখন ছিল তখন কিন্তু তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। 70 সালে তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সুতরাং গণতন্ত্রকে বাদ দিয়ে শুধু উন্নয়ন করে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে না। আজকে শেষ করব আমরা। তিনটা আরো কয়েকটা SMS ছিল, আমরা নামগুলি শুধু পড়ে শোনাতে পারবো, SMS পড়ে শোনানোর সময় নেই। জনাব হাবিবুল্লাহ অভি, জনাব মানিক এবং হুমায়ুন কবির ত্রিশাল থেকে লিখেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জনাব শাহেদ, কাফি রতন, রুবিন ফারহানা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন। শুভরাত্রি।